গুড মর্নিং অ্যাসপিরেন্টস, দিস ইজ অর্ণব চক্রবর্তী। আজকে আমরা আমাদের পিএসসি ক্লার্কশিপের মেন্সের জন্যে সেকেন্ড সেশনে এসছি। তো ফার্স্ট দিনের সেশনের পরে যেমন বলেছিলাম যে সেকেন্ড সেশনটা হবে গুড মর্নিং সহজ, যেটা বলেছিলাম যে সেকেন্ড সেশনটা হবে প্রেসি রাইটিংয়ের ওপর। তো আজকে সেশনটা প্রেসি রাইটিংয়ের ওপর করাবো। যারা যারা ইন্টারেস্টেড ক্লাসটা করতে তারা ডেফিনেটলি জয়েন করো, না হলে পরে দেখো। আর অবশ্যই যা যা বক্তব্য থাকবে, প্রশ্ন থাকবে, ভ্যালিড কোয়েশ্চেন্স যেগুলো থাকবে সেগুলো ডেফিনেটলি আমি আনসার করব, বুঝিয়ে দেবো। গুড মর্নিং পম্পা, গুড মর্নিং সোনা, সৈকত। ওকে, চলো লেট আস গেট স্টার্টেড। দেখো, আগে একটা ছোট্ট জিনিস বলে নিই প্রেসি রাইটিংয়ের এই পার্টটা শুরু করার আগে, তারপরে আমি পুরো বিষয়টায় আস্তে আস্তে ঢুকবো। সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপের ইতিহাস কিন্তু বলছে যে 3টে পোর্শন আসে। স্যার আজকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের ওপর হবে না, ট্রান্সলেশন তো আগের দিন হয়েছে, আজকে তো প্রেসি রাইটিং হবে, তো বলেই রেখেছিলাম। সেটা হচ্ছে প্রেসি রাইটিং আবার ট্রান্সলেশন করাবো আমি, অফকোর্স করাবো, কোনো অসুবিধা নেই। কীর্তনিয়া গুড মর্নিং। তো যেটা আগের দিন বলে রেখেছিলাম সেটা হচ্ছে যে 3টে টপিকের মধ্যে, মানে রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশনের মধ্যে আমরা যদি স্ট্যাটিস্টিক্যালি দেখি, সবচেয়ে কঠিন যে পার্টটা ওরা দেয় সেটা হচ্ছে প্রেসি। প্রেসি দু রকমভাবে হতে পারে। সুব্রত গুড মর্নিং, থ্যাংক ইউ সো মাচ। শর্ট ফানি কীরকম নাম রেখেছো বাবা জানি না, যাই হোক গুড মর্নিং। অরুণাভ কংগ্র্যাচুলেশনস, ভেরি গুড অ্যান্ড গুড মর্নিং। সেটা হচ্ছে যেটা বলছিলাম যে এই পোর্শনটা সবচেয়ে ট্রিকি পোর্শন হয় এখন অবধি ক্লার্কশিপের ইতিহাস, তাই বলছে। আচ্ছা, এই যে প্রেসি হয়, প্রেসির প্যাসেজ দুটো ধরনের তুমি পেতে পারো। সেটা হচ্ছে প্রথমে তোমাকে শব্দ যেগুলো দিচ্ছে প্যাসেজের, সেই জায়গাগুলো ডিফিকাল্ট হতে পারে, সেই জায়গাগুলো ইন্টারপ্রেট করা কঠিন হতে পারে, এরকম একটা এরিয়া পাবে। না হলে নাম্বার 2 তুমি পাবে যে কনসেপ্টটা বা আইডিয়াটাই একটু অন্যরকম, একটু ডিফিকাল্ট। আজকে আমরা সেই অনুযায়ী প্যাসেজ করব, সেগুলো আমি দেখাবো সব স্টেপ বাই স্টেপ। প্রথমে যে পার্টটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে রুলস ফর দ্য টাইটেল পার্ট। আমি আগেও এইখানে সেশনে টাইটেলের ওপরে স্ট্রাকচার কীরকম করা যায় সেটা দেখিয়েছি, আবারও দেখিয়ে দেবো। আজকে নয়, আজকে আমরা প্রেসিটার ওপরেই ফোকাস করব, শুধু প্যাসেজের ওপর, কিন্তু বেসিক জায়গাগুলো একবার অফকোর্স আমি আলোচনা করে দেব। তোমাদের এগুলো জানা, বা যারা এর আগে ইউটিউবের ভিডিওগুলো দেখেছো তারা অফকোর্স এগুলো জানো। সেটা হচ্ছে দ্য টাইটেল মাস্ট বি রিটেন উইদিন 3 to 5 ওয়ার্ডস। টাইটেল সবসময় 3 থেকে 5 ওয়ার্ডের মধ্যে লিখবে, তার বেশি লিখবে না, কারণ টাইটেল একটু ছোট হতে হয়, ক্রিস্প হতে হয়, প্রিসাইজ হতে হয়, ভালো ইমপ্রেশন ফেলার জন্যে। দ্য ফার্স্ট লেটার অফ এভরি ওয়ার্ড শুড বি ইন ক্যাপিটাল এক্সেপ্ট আর্টিকেল, প্রিপোজিশন অ্যান্ড কনজাংশন। অফকোর্স তোমাদের জানা, তাও জাস্ট একবার ব্রাশ আপ করিয়ে দিচ্ছি। ডোন্ট আন্ডারলাইন দ্য টাইটেল, টাইটেলকে আন্ডারলাইন করা যায় না। নো প্রোনাউন ক্যান বি ইউজড, কোনো প্রোনাউন ব্যবহার করতে আমরা পারবো না। দ্য টাইটেল ক্যানট বি আ কমপ্লিট সেন্টেন্স। অফকোর্স টাইটেলে আমরা কোনো ফাইনাইট ভার্ব ব্যবহার করি না, টাইটেল পার্টে আমরা কোনো ফাইনাইট ভার্ব ব্যবহার করি না। অ্যাভয়েড ইউজিং প্রোভার্বস অ্যান্ড ইডিয়ামস। প্রোভার্বস, ইডিয়ামস, এক্সপ্রেশনসগুলো যেগুলো জটিলতা বাড়াতে পারে সেগুলোকে বাদ দেবে, খুব সহজভাবে রাখার চেষ্টা করবে। হ্যাঁ, মানে আজকে যে ক্লাসটা হবে সেই ক্লাসটাতে আমি দেখাবো তোমাদেরকে যে জিনিসটা আমরা অত্যন্ত সহজভাবে রাখার চেষ্টা করব। অ্যাভয়েড ইউজিং কনজাংশন অ্যান্ড ট্রাই ইউজিং প্রিপোজিশন টু কিপ দ্য টাইটেল শর্ট। ইফ পসিবল ইউজ অ্যালিটারেশন। অ্যালিটারেশন মানে আগেও বলেছি রেপিটেশন অফ দ্য সেম সাউন্ড এট দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ডস। দ্য টাইটেল মাস্ট ফোকাস অন দ্য গিভেন কন্টেন্ট অফ দ্য প্যাসেজ। প্যাসেজের যেটা বেসিক বক্তব্য আছে টাইটেল সবসময় সেইটার ওপরেই ফোকাস করবে। আর দ্য টাইটেল মাস্ট বি লুসিড, মানে একদম সহজ সরল হবে। এই হচ্ছে আমাদের বেসিক জায়গা টাইটেলের মধ্যে থেকে। এইখান থেকে কোন কোন জায়গাগুলোর ওপরে বেশি ফোকাস করবে দেখে নাও একটু, জাস্ট একবার বলে দিচ্ছি যে
কোন কোন জায়গাগুলোর উপরে বেশি ফোকাস করা দরকার। সেটা হচ্ছে টাইটেল খুব লুসিড হবে, টাইটেল 3 থেকে 5 ওয়ার্ডের মধ্যে হবে, তার বেশি কখনোই নয়, প্রোনাউন ব্যবহার করবে না, টাইটেল কমপ্লিট সেন্টেন্স হবে না। এই 4টে হচ্ছে মেন জায়গা, যে 4টে জায়গা বেসিক্যালি টাইটেলের রুলসের মধ্যে থেকে আমাদেরকে একটু মনে রাখতে হয়। ওকে, এগুলাম আমি নেক্সট স্লাইডে যাব আমরা। সেটা হচ্ছে বডি পার্টের ক্ষেত্রে রুলসটা কি, যেটা ওয়ার্ড লিমিট দেবে তার 1/3, তার সাথে +-10% অফ 1/3। মানে ধরা যাক, কথার কথা বলছি, তোমাকে 180 ওয়ার্ডসের প্যাসেজ দিয়েছে, তোমাকে 180 ওয়ার্ডসের প্যাসেজ দিয়েছে, তাহলে তার 1/3 হচ্ছে 60, তার সাথে +-10% অফ 1/3 মানে 6 করতে পারবে। মানে 180 ওয়ার্ডের প্যাসেজ দিলে আইডিয়ালি 54 থেকে 66 এর মধ্যে লেখাটা ভালো। অ্যাভয়েড ইউজিং প্রোভার্বস অ্যান্ড ইডিয়মস, অফকোর্স। নো ডিরেক্ট স্পিচ অর কোটেশন ক্যান বি ইউজড, এটা ইম্পর্টেন্ট। যদি প্যাসেজে কোনো ডিরেক্ট স্পিচ বা কোটেশন দেয়া থাকে, যখন আমরা করব তখন সেখানে ডিরেক্ট স্পিচ বা কোটেশনস ব্যবহার করতে পারি না। ফার্স্ট পারসন সিঙ্গুলার অর্থাৎ আই, মি, মাই, মাইন অ্যান্ড সেকেন্ড পারসন ইউ, ইয়োর, ইয়োর্স ক্যানট বি ইউজড, এই জায়গাটা খেয়াল রাখবে। ইন কেস অফ অটোবায়োগ্রাফিক্যাল প্যাসেজেস উই রাইট দ্য অথর, দ্য ন্যারেটার ইন প্লেস অফ আই। মানে ধরা যাক যে আই দিয়ে কোনো প্যাসেজ হয়, মানে আই, ধরো আই ওয়েন্ট টু, ধরো গান্ধীজির মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ থেকে দিয়েছে যে আই ওয়েন্ট টু সাউথ আফ্রিকা বলে উনি যে আশ্রম ওখানে তৈরি করেছিলেন, সেখানে আই দিয়ে কিছু লেখা হলো, তাহলে এখানে তুমি দ্য ন্যারেটার বা দ্য অথর বলে লিখবে, যদিও সবসময় প্রেফারেন্স পায় দ্য ন্যারেটার, এটা মনে রেখো। হ্যাঁ, আর হচ্ছে অনলি স্টেটমেন্ট সেন্টেন্স অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স ক্যান বি ইউজ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদিও এটা টেকনিক্যালি বলা হয়, বাস্তব হচ্ছে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সও ব্যবহার করি না, অ্যাভয়েড করতে বলে। অ্যাকচুয়ালি চেষ্টা করবে পুরো প্রেসির আনসার স্টেটমেন্ট সেন্টেন্সে লিখতে, পুরো প্রেসির আনসার চেষ্টা করবে স্টেটমেন্ট সেন্টেন্সে লিখে আসতে। কেমন? এই হচ্ছে বেসিক জায়গা আমাদের বডি পার্টের। দেখো, এই টাইটেল পার্ট আর বডি পার্টের কবে নাগাদ হতে পারে কৌশিক? এক্সপেক্টেড ডিসেম্বরের এন্ড। ওকে, অ্যান্ড গুড মর্নিং কৌশিক। সেটা হচ্ছে বডি পার্ট আর টাইটেল পার্ট কেন এখানে আলাদা করে বোঝাচ্ছি, কারণ মনে রেখো টাইটেল পার্টে ইউজুয়ালি কিন্তু এখানে 15 থাকছে, মানে তুমি ধরে রাখতে পারো টাইটেলে মোটামুটি ওরা 4-এর মতো নাম্বার কিন্তু দেবে। ওকে, সো টাইটেলটাকে আলাদা করে রাখা উচিত, সেটাকে ভালো করে হ্যান্ডেল করা উচিত। কতদিন সময় পাবে কৌশিক? মানে এখন থেকে প্র্যাকটিস করতে থাকো, ডিসেম্বরের এন্ডের মধ্যে কিন্তু পরীক্ষা হয়ে যাবে, তার চেয়ে বেশি ফেলে রাখবে না, সোফার আইনো। আচ্ছা, এগোলাম। অ্যাপ্রোচ টু প্রেসি রাইটিং, যে এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট হবে, কারণ এই পার্টটা আমি আগে কখনো এরকম আলাদা করে করাতাম না, এটা আমি নতুন ইনক্লুড করেছি এখন নিজের পড়ানোর স্ট্রাকচারে। সেটা হচ্ছে কারণ দেখা যাচ্ছে আস্তে আস্তে না পিএসসির পরীক্ষাগুলোয় প্রেসির নেচারটা খুব চেঞ্জ হচ্ছে প্রেসির প্যাসেজে, তো কয়েকটা জিনিস সেখানে বোঝা দরকার হয়, কি সেটাই বোঝানোর জন্য এই পার্টটা রেখেছি। রিড দ্য অরিজিনাল প্যাসেজ কেয়ারফুলি টু আন্ডারস্ট্যান্ড দ্য মেন আইডিয়া, টোন অ্যান্ড ইন্টেন্ট। ভালো করে প্যাসেজটা পড়া দরকার, সেটা তো সবাই জানো, মানে তোমরাও জানো, আমিও জানি। কিসের জন্য, মানে হোয়াট ইজ দ্য ইন্টেনশন অফ দ্য প্যাসেজ, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। মানে প্যাসেজটা কি ডাইডাক্টিক, অর্থাৎ প্যাসেজটা কি কোনো জ্ঞান দেওয়ার চেষ্টা করছে, নাকি প্যাসেজটা কোনো একটা জিনিসের ব্যাপারে ফ্যাক্টস বলার চেষ্টা করছে, নাকি প্যাসেজটা কোনো একটা জিনিস এনকারেজ করছে, নাকি প্যাসেজটা কোনো একটা জিনিস ডিসকারেজ করছে, নাকি মজার ছলে কোনো একটা ঘটনা শোনানো হচ্ছে। এই যে বিভিন্ন ভাগ আছে, বিভিন্ন দিক আছে একটা লেখার, একটা প্যাসেজের, সেই জায়গাটা না একটু বোঝা দরকার। তারপরে কি আইডেন্টিফাই দ্য কি পয়েন্টস, মেন আইডিয়াস অ্যান্ড সাপোর্টিং ডিটেলস ইন দ্য প্যাসেজ, এইটা যেটা নাম্বার 2টা, এটা আমরা যখন প্যাসেজটা আলোচনা করব তখন এই জায়গাটা দেখিয়ে দেবো। ডিটারমাইন দ্য পারপাস অফ দ্য প্রেসি, প্রেসিটার অ্যাকচুয়াল কনসেপ্টটা কি, মানে প্যাসেজটা পড়ে তোমায় প্রেসিতে এসে কী করতে হবে, মানে খায় না মাথায় দেয় এক্স্যাক্ট কোন কাজটা করতে হবে। সেটা হচ্ছে যে বক্তব্যটা যদি ফ্যাক্ট বেসড প্যাসেজ হয়, তাহলে তোমাকে বেসিক্যালি মানে সামারাইজ করতে হবে
যে যদি বেসিক্যালি তোমাকে একটা ফ্যাক্ট বেসড প্যাসেজ দিয়ে দেয়, যে যেখানে শুধু ঘটনা প্রবাহ লেখা হয়েছে বা কিছু একটা নিয়ে তার ইতিহাস লেখা হয়েছে, সেক্ষেত্রে শুধু সামারাইজ করতে হবে। এবার যদি কোনো একটা থিমের ওপর দেয়, কোনো একটা থিম মানে কি বলতো, ধরো ফ্যামিলি, লাভ, ট্র্যাডিশন, এইসব কোনো একটা থিমের ওপর দিয়েছে শুধু, তাহলে সেটাকে অ্যানালাইজ করতে হবে। আর যদি কোনো একটা জিনিস যেটা আমাদের জন্য একটা বড় থ্রেট, কোনো একটা জিনিস যেটা আমাদের জন্য বড় থ্রেট বা যেটা নেগেটিভ, সেই জিনিসটা যদি দেয়, তাহলে সেটার ক্রিটিক হতে হবে। প্যাসেজের মধ্যে যদি কোনো লাইনের মানে না বুঝতে পারি তখন কি করব? গুড কোয়েশ্চেন। তখন আশেপাশের লাইনগুলো দেখবে, দেখে মানেটা যেটা ওভারঅল বুঝতে পারছো সেটাই তো লিখতে হবে। এটা তো ট্রান্সলেশন নয় রে বাবা, যে তোমার লাইনের মানে বোঝাটা খুব ইম্পর্টেন্ট। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পুরো প্যাসেজের মেন বক্তব্যটা বোঝা। আর মনে রাখবে সেটার ওপরেই ফোকাস করা হয় কিন্তু খাতা ইভ্যালুয়েশনের সময়। ইউজ ইউর ওন ওয়ার্ডস টু কনভে দ্য মেন আইডিয়াস, অ্যাভয়েডিং ডাইরেক্ট কপিং অর প্যারাফ্রেজিং। হ্যাঁ, এটা বলা হয়, বাট বাস্তবে এই জিনিসটা খাটে না। মানুষ প্রচুর শব্দ প্যাসেজ থেকে তুলেই প্রেসে লেখে, দিব্যি তাতে নাম্বার পায়, বাট এটা অফিসিয়ালি বলা হয়, তাই আমি এটা রেখেছি। বাট ট্রাস্ট মি, এই পয়েন্টটা অতটাও ভ্যালিড নয়, দিব্যি করা যায়। নেক্সট হচ্ছে মেনটেন দ্য প্রপোর্শন অফ দ্য অরিজিনাল প্যাসেজ, অ্যালোকেটিং মোর স্পেস টু ইম্পর্টেন্ট আইডিয়াস। অফকোর্স বুঝতে হবে তোমায় কোন আইডিয়াগুলো বেশি গুরুত্বপূর্ণ, আলোচনা করে দেবো সেটা। নেক্সট হচ্ছে প্রিজার্ভ দ্য টোন, স্টাইল অ্যান্ড রেজিস্টার অফ দ্য অরিজিনাল প্যাসেজ। ইয়েস, অরিজিনাল প্যাসেজের যেটা বক্তব্য ছিল সেটা থেকে তুমি কোনো মতে সরতে পারো না। ইউজ ক্লিয়ার, সিম্পল অ্যান্ড প্রিসাইজ ল্যাঙ্গুয়েজ, অ্যাভয়েড জার্গন অ্যান্ড টেকনিক্যাল টার্মস। এটা কিন্তু আমি বারবার বলছি, ট্রান্সলেশনের ক্ষেত্রেও বলেছি, প্রেসের ক্ষেত্রেও বলছি, যে এই রকম একটা লেভেলের পরীক্ষা যখন হচ্ছে, সেই লেভেলের পরীক্ষাতে গিয়ে কিন্তু আসল ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে যে তুমি ল্যাঙ্গুয়েজটা কতটা সহজ সরল রাখতে পেরেছো, কতটা সহজে যেই ইভ্যালুয়েটর তোমার খাতা চেক করছেন, কতটা সহজে তিনি তোমার বক্তব্যটা বুঝতে পেরেছেন। যার বক্তব্য যত সহজে বুঝতে পারবে তার কিন্তু মার্কস তত বেটার হবে। ওকে, এগোলাম। এবারে আমরা ঠিক 3টে স্যাম্পল প্যাসেজ করব। আচ্ছা, মনে রাখবে এখানে অ্যাভারেজ তুমি ওয়ার্ড কাউন্টটা পাবে পিএসসি ক্লার্কশিপে। অ্যাভারেজ ওয়ার্ড কাউন্টটা এক্সপেক্টেড, এখনও ট্রেন্ড দেখে যেটা মনে হয়, এটা কখনো লাল কখনো কালো কেন রে ভাই? তুমি অ্যাভারেজ যেটা ট্রেন্ড দেখতে পাবে, অ্যাভারেজটা এইটার মধ্যে ঘোরাফেরা করবে। হ্যাঁ, মানে এটা আপার লিমিট লোয়ার লিমিটটা প্রেসিড প্যাসেজের এই জায়গাতে থাকবে। দেখো, দ্য ডাইনামিক অফ ইউথ রিলেশনশিপস ইন ইন্ডিয়া ইজ আন্ডারগোয়িং আ সিগনিফিক্যান্ট ট্রান্সফরমেশন। যে বর্তমান প্রজন্মে দাঁড়িয়ে ইয়াং ছেলেমেয়েদের যে সম্পর্কের কি বলবো, যে বা মানে কেমিস্ট্রি অফ দেয়ার রিলেশনশিপ, সেটা অনেকটা বেশি পাল্টাচ্ছে। দেবব্রত দাস, প্লিজ হেল্প মি, আই ওয়ান্ট টু কানেক্ট। অনুরাধা তো বোস, আচ্ছা তুমি ইউটিউব ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করো মা, SLST পলিটিক্যাল সায়েন্সের জন্য। অনুরাধা ম্যাডামের তো এখানে ক্লাস থাকে ইউটিউবে। তো মানে আমি ভাবো কতটা খারাপ পড়াই যে আমি ক্লাস নেওয়াকালীন কেউ এসে বলছে যে অন্য টিচারের সাথে আমাকে যোগাযোগ করিয়ে দিন। যাই হোক, তুমি এটা এখানে ডিপার্টমেন্টের সাথে কথা বলে নিয়েও তোমাকে হেল্প করে দেবে এরা, কেমন? আর গুড মর্নিং দেবব্রত বা দেবব্রতা, যেই হয়ে থাকো। আমি এবার একটু এগোই, বাবা বা মা যেই হও তুমি। দেখো, the dynamic of youth relationships in India is undergoing a significant transformation. Traditionally, Indian society emphasized family values and arranged marriages. যে আগে দাঁড়িয়ে একটা সময় অবধি আমাদের দেশে সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব পেত সেই পরিবারের ভ্যালুসগুলো কি, সেই পরিবার কোন ফিলোসফিতে কোন আইডিওলজিতে চলে, এবং সেখানে বিবাহ আগে থেকে ঠিক হতো, অ্যারেঞ্জ করা হতো। বাট মডার্নাইজেশন অ্যান্ড আরবানাইজেশন হ্যাভ লেড টু আ শিফট টুয়ার্ডস মোর ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যান্ড ইগ্যালিটেরিয়ান রিলেশনশিপস। ইগ্যালিটেরিয়ান মানে এখানে কি বলতো, কাইন্ড অফ ইকুয়ালিটি, মানে যেখানে মানুষ তার কম্প্যাটেবল মানুষের সাথেই থাকা বেশি পছন্দ করছে, রাদার দ্যান গোয়িং ফর অ্যারেঞ্জড রিলেশনশিপস। Today, young people are increasingly choosing their own partners and relationships based on mutual respect, trust and based on mutual respect. তারপরে কমা দিয়ে দেখো, হ্যাঁ এরকম অ্যাকচুয়ালি না থাকে গো, পিএসসি মিসেলেনিয়াস মেন্সের পেপারটা চেক করো, ঠিক এইরকম একটা লম্বা সেন্টেন্স মাঝখানে কমা দিয়ে করেছে, টানা পড়ে গেলে মানেটা অন্যরকম হয়ে যেতে পারে। তাই এখানে তোমার মিউচুয়াল রেসপেক্টের পরে কমা বসবে। এবারেরই মিসেলেনিয়াসের মেন্সের পেপারটা চেক করো, বুঝতে পারবে। ট্রাস্ট অ্যান্ড কমিউনিকেশন আর বিকামিং মোর কমন।
Social media and dating apps have also played a significant role in changing the way young people connect and interact with each other. যে শুধুমাত্র মানুষ যে নিজের পার্টনার্স, লাইফ পার্টনার্স হোক বা রিলেশনশিপ পার্টনার্স হোক, হোয়াট এভার, শুধু যে নিজে চুজ করছে তাই নয়, এটা চুজ করা হচ্ছে কিসের ওপরে বেস করে? অন মিউচুয়াল রেসপেক্ট এবং অফকোর্স ট্রাস্ট এবং কমিউনিকেশন, যে একে অপরের সাথে কম্প্যাটেবিলিটি থাকা, একে অপরের প্রতি বিশ্বাস জন্মানো, এই জিনিসগুলোকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং এখানে অবশ্যই সোশ্যাল মিডিয়া বলো, বিভিন্ন ডেটিং অ্যাপস বলো, এরাও প্রচণ্ড সাহায্য করছে এই সম্পর্কগুলোকে গড়ে তোলার জন্যে। However, despite this shift, many young people still face challenges and pressures from family and society, particularly when it comes to issues like caste, religion and social status. যে যদিও আমরা এগোচ্ছি, না ছি মাপ করার কিছু নেই, আমি শুধু বললাম যে আমি কি অসাধারণ ক্লাস নিই যে ঠিক আছে, ইটস ওকে। যেটা বলছিলাম যে প্রচুর ইয়াং পিপল এই সম্পর্ক ইভলভ করছে, মানুষ আগের চেয়ে অনেক বেশি পরিণত হচ্ছে, তারা অনেক বেশি গুরুত্ব দিচ্ছে একটা সুস্থ সুন্দর সম্পর্ক গড়ার জন্যে, সেটা দুটো পরিবারের মধ্যে হোক, দুটো মানুষের মধ্যে হোক। কিন্তু দেখা যাচ্ছে তারপরেও আমাদের সমাজে দাঁড়িয়ে কাস্ট বলো, রিলিজিয়ান বলো, সোশ্যাল স্ট্যাটাস বলো, এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। Nevertheless, the youth of India are navigating these complexities and forging their own paths, creating new norms and expectations and relationships. যে তা সত্ত্বেও এই বর্তমান প্রজন্ম কিন্তু এই জিনিসগুলোকে কাটিয়ে উঠে নিজেদের ধারায় নিজেরা চলতে পারছে। As a result, the concept of relationships in India is becoming more diverse, inclusive and accepting, reflecting the country's changing values and aspirations. এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে তারপরেও মানে এই যে তারা বিভিন্ন ধরনের বাধা অতিক্রম করে সম্পর্কের ডাইমেনশনসগুলো পুরো সমাজ জুড়েই পাল্টাচ্ছে, তার ফলে অবশ্যই সম্পর্কগুলো এখন আগের চেয়ে অনেক বেশি ডাইভার্স হচ্ছে। মানে ইন্টার কাস্ট শুধু হচ্ছে বা ইন্টার রিলিজিয়ান শুধু হচ্ছে এরকম কোনো ব্যাপার নয়, বিভিন্নভাবে জিনিসগুলো পাল্টাচ্ছে। রিফ্লেক্টিং এটা, এবং এটাতে কি দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে, কান্ট্রিজ চেঞ্জিং ভ্যালুজ অ্যান্ড অ্যাসপিরেশনস, যে কোথাও একটা গিয়ে দেশের যে ভ্যালুসগুলো ছিল, যে ফিলোসফিগুলো ছিল, যে মতামত বা বিশ্বাসগুলো ছিল, সেটা আগের চেয়ে অনেক বেশি উদার হচ্ছে, অনেক বেশি মানুষের সাথে মানুষের সমতা বজায় রাখার দিকে এগোচ্ছে। This change is bringing new opportunities and challenges for the youth, and it will be interesting to see how relationships evolve in India in the coming years. যে আগামী দিনে সম্পর্কের সমীকরণগুলো কিভাবে ভারতে ইভলভ করে বা কিভাবে আরও পরিবর্তিত হয়, সেটা অবশ্যই একটা লক্ষণীয় বিষয়বস্তু হবে। দেখো, চট করে এই যেমন ধরো গতবারের প্রেসির প্যাসেজটা দিয়েছিল পলিটিক্যাল রাইটিংয়ের ওপর, সেটাও আমি করাবো ক্লাসের পরে একটা সেশনে। তো পলিটিক্যাল রাইটিংয়ের ওপর দিয়েছিল, তাই না? তো একদম অন্যরকম টেক্সট ছিল, যেটার সাথে ছেলেমেয়েরা আগেই পরিচিত নয়। তো আজকেও সেই জন্য একটু অন্য ধরনের প্যাসেজ রাখার চেষ্টা করেছি, যেগুলোর সাথে আমরা চট করে পরিচিত থাকি না। তো সেটার জন্যেই এটা। এবারে যদি এটার আনসারে যাই, দেখো, ইভলভিং রিলেশনশিপস ইন ইন্ডিয়া, এই মুহূর্তে টাইটেল নিয়ে খুব বেশি মাথা ঘামিও না, আমাদের আরও অনেক সেশনস আছে ইউটিউবে, আমি ঠিক টাইটেল আলাদা করে ক্লাস করিয়ে দেবো। আপাতত শুধু তুমি কন্টেন্টে জোর দাও। ইভলভিং রিলেশনশিপস ইন ইন্ডিয়া, ইন্ডিয়াজ ইউথ ইজ ডিফাইনিং রিলেশনশিপস, shifting from traditional arranged marriages to individualistic and egalitarian partnerships. কোনো সমস্যা নেই, শব্দ এক তুললে। স্যার প্রেসিগ্রিড, আমি এখন প্রেসিগ্রিড নিয়ে পরে আনসার করছি বাবা, উত্তর দিয়ে দিচ্ছি। Shifting from traditional arranged marriages to individualistic and egalitarian partnerships, social media and dating apps have transformed interactions with mutual respect, trust and communication becoming essential. Despite societal pressures, young people are forging their own paths, creating new norms and expectations. This change brings opportunities and challenges, reflecting India's evolving values and aspirations. দেখো, এখানে কিচ্ছু আলাদা করে করার চেষ্টা হয়নি, কোনো জিনিস কঠিন করে লেখার চেষ্টা হয়নি, খুব প্লেন অ্যান্ড সিম্পল ল্যাঙ্গুয়েজে ওরা যে বক্তব্য রেখেছে সেটার জিস্টটাকেই আমরা তুলে ধরছি। এই ধরনের প্যাসেজের ক্ষেত্রে মনে রাখবে,
এখানে তুমি যে ধরনেরই প্যাসেজ পাবে এই জিস্ট তুলে ধরাটাই দরকার। যদিও কিন্তু আমি বলেই রাখছি আজকে আমি যে প্যাসেজগুলো করাচ্ছি এটার ডিফিকাল্টি লেভেল কিন্তু মডারেট, এর চেয়ে কঠিন প্যাসেজ আসার প্রবাবিলিটি কিন্তু হাই অ্যাকচুয়াল পরীক্ষায়। তো অফকোর্স ইউটিউবে যেটা পরের দিন নয়, এর পরে যে সেশনটা আবার প্রেসির ওপর হবে, একাধিক সেশন করাবো তো এক একটা টপিকের ওপর, তখন আমি এর চেয়ে কঠিন লেভেলের প্রেসির প্যাসেজ তোমাদেরকে দেখাবো। এগোলাম। নেক্সট প্যাসেজটা দেখো। India's food habits are undergoing a significant transformation driven by rapid urbanization, digitalization and rising incomes. যে ভারতে মানুষের ফুড হ্যাবিটস প্রচণ্ডভাবে পাল্টাচ্ছে। ট্রান্সফরমেশন মানে পাল্টানো, জানোই সবাই। স্যার ওয়ার্ড কাউন্টের সময় আর্টিকেল, হ্যাঁ আর্টিকেল না এরা এই আর্টিকেল সমেতই কাউন্ট করছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভালো বলেছো এটা। যার জন্যে দেখো এখানে ওয়ার্ডস ছিল 180, মানে আমাদেরকে কত ওয়ার্ডসে লিখতে হতো বলো তো, 60, তো 54 থেকে 66, আমাদের কত ওয়ার্ডস হয়েছে 56। ওকে, ভালো বলেছো, এটা আমি বুঝিয়ে দিচ্ছি ওয়ার্ড কাউন্টের জায়গাটা আর এর জায়গাটা, এই দুটো ওই গ্রিড যেটা বললো কেউ একজন, দুটো জায়গায় আমি আলাদা করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে কি প্রেসি লিখবে? গুড কোয়েশ্চেন, সহজ, অবশ্যই প্রেসি লিখবে। ইন্ডিয়ান ফুড হ্যাবিটস, কারণ ওটা সামারি কনডেন্স বলে থাকলেও প্যাসেজ যেটা দিয়েছিল তার নেচারটা প্রেসিরই ছিল, সামারির নয়। India's food habits are undergoing a significant transformation driven by rapid urbanization, digitalization and rising incomes. Traditional home-cooked meals are giving way to quick, convenient and experiential eating options. দেখো হ্যাঁ, মানে সোজা কথায় হচ্ছে যে এখনকার দিনে মানুষের অফকোর্স আরবানাইজেশন বেড়েছে, ওয়ার্ল্ড অনেক বেশি ডিজিটাল হয়েছে, মানে কমিউনিকেশান বেড়েছে এবং ইনকাম প্যাটার্নও মানুষের চেঞ্জ হয়েছে। তাই অফকোর্স বহু ক্ষেত্রে এই হোম কুকড মিলস বা বাড়ির রান্নার চেয়ে বাইরের রান্নার অপশানসের ওপর আমরা জোর দিচ্ছি বেশি। দ্য রাইজ অফ ফুড ডেলিভারি অ্যাপস অ্যান্ড অনলাইন প্ল্যাটফর্মস হ্যাজ মেড ইট পসিবল ফর পিপল টু অর্ডার রেস্টুরেন্ট কোয়ালিটি ফুড ফ্রম দ্য কমফর্ট অফ দেয়ার হোমস। যে ফুড ডেলিভারি অ্যাপস, তার মধ্যে আছে জোম্যাটো বলো, সুইগি বলো, হোয়াট এভার, তো এদের সাহায্যে তাড়াতাড়ি বেশি বাড়িতে বসে খাবার অর্ডার দেওয়া যায়। অ্যাজ আ রেজাল্ট ইন্ডিয়ানস আর ইনক্রিজিংলি অপটিং ফর ডাইভার্স কুইজিনস মানে রান্নার ধারা, ঠিক আছে, যেমন ইনক্লুডিং ধরো চাইনিজ একটা কুইজিন হয়, ইন্ডিয়ান নিজে একটা কুইজিন, মোগলাই একটা কুইজিন হয়, ইটালিয়ান একটা কুইজিন হয়, মেক্সিকান কুইজিন হয়। তো এখন মানুষ বাড়িতে বসেই, বাড়িতে নিজের বিছানায় বসে এসির তলায় বসেই চাইলে চাইনিজ, ইতালিয়ান, মেক্সিকান, কলাম্বিয়ান, যা ইচ্ছে ধরনের কুইজিন খেতে পারে। হেলথ অ্যাওয়ারনেস ইজ অলসো প্লেইং আ কি রোল উইথ মেনি কনজিউমার্স প্রায়োরিটাইজিং নিউট্রিশন, অর্গ্যানিক ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড সাস্টেনেবল চয়েসেস। যে অফকোর্স হেলদি ফুড কনজামশনটা একটা ইম্পর্টেন্ট জায়গা বা গুরুত্বপূর্ণ পার্ট প্লে করছে, যেহেতু আনহাইজেনিক ফুড কনজামশনের ক্ষতি বহু মানুষের মধ্যে আস্তে আস্তে বাড়ছে। দিস ট্রেন্ড ইজ টুয়ার্ডস more protein-rich diets with growing demand for eggs, fish and meat. Additionally, there is a shift towards experiential dining with মানে মানুষের এক্সপিরিয়েন্সগুলোই এখন পাল্টাচ্ছে খাওয়ার ক্ষেত্রে, with people seeking unique experiences like theme-based restaurants and live cooking shows. Yes, of course, এটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো কিন্তু আগে ছিল না। এই যে থিম-বেসড রেস্টুরেন্টস, থিম-বেসড ক্যাফেজ, এই জিনিসগুলো আগে ছিল না। This changing dynamic is driven by India's young population, urbanization and digitalization, leading to a more diverse and vibrant food culture. লক্ষ্য করে দেখো, urbanization, population, digitalization বারবার ফিরছে লেখায়। Overall, India's food habits are becoming more westernized, health conscious and experiential, reflecting the country's growing economy and changing lifestyle. আচ্ছা, এই প্যাটার্নটা কেন রেখেছি বা এই প্যাসেজটা কেন সিলেক্ট করেছি, তার পেছনে কারণটা হচ্ছে, লক্ষ্য করে দেখো একই শব্দ ওরা পুরো প্যাসেজ জুড়ে কতবার রিপিট করেছে, ঠিক আছে। এই ধারাটা তুমি পিএসসি মিসেলেনিয়াসে খুব দেখবে, গতবারের আগের বারের প্রশ্নে একই কথা বারবার একই অ্যাডজেক্টিভ বা একই অ্যাডভার্ব রিপিট করে যাচ্ছে। অথচ আমরা যখন প্রেসি করব তখন কিন্তু সেটা আমাদেরকে ডিসকারেজ করা হয়। দেখো
দ্য ডায়েটারি শিফট, যে মানুষের খাদ্যের অভ্যেস কী করে পাল্টাচ্ছে। ইন্ডিয়াস ফুড হ্যাবিটস আর চেঞ্জিং র্যাপিডলি ডিউ টু আরবানাইজেশন, ইনকাম গ্রোথ অ্যান্ড গ্লোবালাইজেশন। দেয়ার ইজ আ শিফট, শর্টে লিখতেই পারো বাট লংয়ে লেখাই ভালো, দেয়ার অ্যাপোস্ট্রফি এস না করে দেয়ার ইজ করাই ভালো। Shift from traditional plant-based diets to westernized eating patterns with increased consumption of processed foods, sugary drinks and convenience items. This trend poses health risks and nutrition challenges nationwide. As simple as that. মানে পুরো জিনিসটার বক্তব্য কী ছিল, একই কথা দেখবে ওরা বারবার রিপিট করে গেছে। পুরো জিনিসটার অ্যাকচুয়াল বক্তব্যটা কী ছিল, যে মানুষ আগের চেয়ে অনেক বেশি ফুড ওরিয়েন্টেড হয়ে গেছে, যে তার খাবার অভ্যেসগুলো, তার খাবার সিস্টেম বা প্যাটার্নগুলো আগের চেয়ে অনেক বেশি চেঞ্জ হয়েছে। এবং মানুষ এখন তাহলে বেসিক জিনিসটা কি, যে আমরা আমাদের ট্র্যাডিশনাল ইন্ডিয়ান ফুড থেকে ওয়েস্টার্নাইজড ফুডসের দিকে শিফট করেছি, এবং তাই আমাদের প্রসেসড ফুড, সুগারি ড্রিঙ্কস, এইসব জিনিসের কনজামশান বেড়ে গেছে। যদি তোমাকে এরকম ধরনের প্যাসেজ দেয় না, ইচ্ছে করেই এটা রেখেছি, লক্ষ্য করে দেখো এই প্যাসেজটাই ওয়ার্ড ছিল 164, তাই না? তাহলে কত আসা উচিত? 55 মতো, আমরা এনেছি 44। লক্ষ্য করে দেখো কেন এই প্যাসেজটা দেখালাম, এই জায়গাটা দেখানোর জন্য। এটা কিন্তু শুধু ক্লার্কশিপের জন্য বলছি, ভুলেও কোনো দিন পিএসসি মিসেলেনিয়াস বা WBCS এই পলিসি অ্যাপ্লাই করতে যাবে না, উড়িয়ে দেবে ওরা কিন্তু কামান দিয়ে। সেটা হচ্ছে যে যদি দেখো একই শব্দ বারবার প্যাসেজে রিপিট হয়েছে, সিম্পলি সেই জায়গাটাকে কেটে বাদ দিয়ে দাও। তো এই এত ডিটেলস, এই একই জিনিস বারবার ওরা যেটা লিখে গেছে না, একই শব্দ ব্যবহার করছে, একই আইডিয়া ব্যবহার করছে, করবো না, আমরা জাস্ট একবারই করব। মনে রাখবে এটা শুধু ক্লার্কশিপের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, যে এরকম ধরনের প্যাসেজ যদি তোমাকে দেয় যেখানে একই আইডিয়া বারবার রিপিট হয়েছে, যেহেতু তোমার হাতে টাইম কম, তোমাকে বেসিক কন্টেন্টটুকু ঠিক লিখে আসতে হবে, তুমি কন্টেন্টটুকু ঠিক লিখে বেরিয়ে আসো। ওকে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট হিয়ার, যে কারণে এটা দেখালাম। এটা কিন্তু ট্র্যাডিশনাল প্রেসের নিয়ম নয় যে 1/3 এতটা কম ওয়ার্ড করে লিখে চলে যাওয়া যায়, কিন্তু ক্লার্কশিপের ক্ষেত্রে তুমি যদি পুরো জিনিসটা ঠিক করে বোঝাতে পারো, তাহলে দ্যাট উড বি এনাফ। এগোলাম। নেক্সট হচ্ছে থার্ড প্যাসেজ। টেকিং আপ আর্ট অ্যাজ আ প্রফেশন ইন মডার্ন ইন্ডিয়া ক্যান বি আ চ্যালেঞ্জিং অ্যান্ড আনসার্টেন কেরিয়ার পাথ। One of the biggest hurdles is the lack of financial stability, as artists often struggle to earn a steady income from their work. যে ভারতে আর্টের সাথে যুক্ত থাকার সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই হচ্ছে যে এখানে কেরিয়ারটাই খুব আনসার্টেন এবং খুব চ্যালেঞ্জিং। যে ওয়ান অফ দ্য বিগেস্ট হার্ডেলস মানে হচ্ছে অবস্ট্যাকেল বা বাধা। ওয়ান অফ দ্য বিগেস্ট হার্ডেলস ইজ দ্য ল্যাক অফ ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, যে তুমি অর্থ কতটা রোজগার করতে পারবে, এটা একটা বড় প্রশ্ন। অ্যাজ আর্টিস্টস অফেন স্ট্রাগল টু আর্ন আ স্টেডি ইনকাম ফ্রম দেয়ার ওয়ার্ক। মেনি আর্টিস্টস ফেস ডিফিকাল্টিজ ইন মেকিং আ লিভিং ফ্রম দেয়ার আর্ট অ্যান্ড মে হ্যাভ টু টেক অন আদার জবস টু সাপোর্ট দেমসেলস। যে অন্য কোনো কাজ তাকে করতে হয়, নিজের লেখা বলো, আঁকা বলো, নাচ বলো, গান বলো, এইটা ছাড়া সাপোর্ট করার জন্য নিজেকে বা পরিবারকে। অ্যাডিশনালি দেয়ার ইজ অফেন আ ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড রিসোর্সেস such as studios, galleries and funding which can make it hard for artists to develop their skills and showcase their work. যে অফকোর্স ভারতের মতো একটা দেশে দাঁড়িয়ে স্টুডিওর অভাব, গ্যালারির অভাব, ফান্ডিংয়ের অভাব, ইনফ্রাস্ট্রাকচারের অভাব, তাই মানুষ তো সেই সুযোগটাই পায় না ঠিক করে নিজের আর্টকে তুলে ধরা। Societal pressures and expectations can also play a role, with many families and communities encouraging young people to pursue more practical careers. প্র্যাকটিক্যাল কথাটা এখানে ইনভার্টেড কমায় কেন দেওয়া বলো তো? কারণ প্র্যাকটিক্যাল মানেটা হচ্ছে এমন কেরিয়ার যেগুলো থেকে টাকা রোজগার হবে। Despite these challenges, many artists in India are passionate about their work and find ways to overcome these obstacles. যে এত কিছুর পরেও কিন্তু ভারতে এমন অনেক শিল্পীরা আছেন যারা এই সব ধরনের চ্যালেঞ্জকে অতিক্রান্ত করে এগিয়ে আসেন নিজেদের কাজকে তুলে ধরার জন্যে। They may seek out alternative sources of funding such as crowdfunding or grants and build networks of fellow artists and supporters to help them navigate the art world. With determination and hard work, it is possible for artists in India to build successful careers and make a meaningful contribution to the country's vibrant cultural scene. যে এটা তাদের পক্ষে সম্ভব হবে। কি করতে পারে? অনেকেই কি করে সেই ক্ষেত্রে, যে ক্রাউড ফান্ড রেজ করে বা কমিউনিটি বিল্ড করে আর্টিস্টদেরই, যারা মিলে সবাই মিলে একসাথে কাজ করে এই দুঃখের সময়টাকে, এই স্ট্রাগলের সময়টাকে কাটিয়ে তোলার চেষ্টা করে। ওকে, 189 ওয়ার্ডস ছিল। লক্ষ্য করে দেখো তিনটে প্যাসেজই একটু আলাদা রকম। আচ্ছা, এটাতে ওয়ার্ড কাউন্ট আমি
লিখতে ভুলে গেলাম। দেখে নিও, আমার অবশ্য অঙ্ক খুব খারাপ, তো দেখে নিও, মনে হচ্ছে 63, কারণ আমার মাথায় ছিল যে 63 ওয়ার্ডসে লিখেছি, যে ওখানে ছিল 189, এখানে ছিল 189 প্যাসেজে, এটা 63 হওয়ার কথা, এক্স্যাক্ট 63 হয়েছে। চ্যালেঞ্জেস ফেসড বাই ইন্ডিয়ান আর্টিস্টস। এখন দেখো টাইটেল আমরা খুব সহজ রাখছি, খুব বড় জটিল কিছু করার চেষ্টা করছি না। ওকে, pursuing art as a profession in India is challenging due to financial instability, lack of resources, and societal pressures. Artists struggle to earn a steady income and often take on other jobs. Despite these hurdles, many artists are passionate and find ways to overcome obstacles through alternative funding and networking. With determination and hard work, they build successful careers, contributing to India's vibrant cultural scene. ওকে, তো বেসিক এই জায়গাটায় তো এর বেশি বোঝানোর কিছু নেই। গুরুত্বপূর্ণ জায়গা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে প্যাসেজগুলো বললাম বা একটু আলোচনা করলাম, চেষ্টা করো এগুলো একটু নিজেরা বাড়িতে সলভ করতে, নিজেরা নিজেদের মতো করে একটু লিখতে। এই ভিডিওতে তো প্যাসেজগুলো দেওয়াই আছে, এটা থেকে দরকার হয় স্ক্রিনশট তুলে নিজের মতো নিজে বসে একটুখানি লেখার চেষ্টা করে দেখো। হ্যাঁ, আমার মনে হয় সেটাই কাজে দেবে। খুব সিম্পল ইংলিশে, সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখবে, আর চেষ্টা করবে, যেহেতু এখানে 3টে প্যাসেজ সেই জন্যই করিয়েছি, 3টে প্যাসেজ যেহেতু দেওয়া আছে না, চেষ্টা করবে এই 3টে প্যাসেজ একসাথে বসে করার এবং আধ ঘন্টার মধ্যে করার। দ্যাট উড বি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, এর বেশি আজকে আর কিছু আমার বলার নেই। পরের যে প্রেসের ক্লাসটা করাবো সেটা হচ্ছে ডিফিকাল্টি লেভেলটা একটু হাই হবে, আগে থেকেই বলে রাখছি, এবং সেই ক্লাসে আমি টাইটেল পার্টটা নিয়েও আলোচনা করব, যে প্রেসির টাইটেলটা কী করে সাজাতে পারো। যেহেতু এখানে সময় কম থাকবে, তোমায় তো শর্টকাটে টাইটেল করাটা একটু মাথায় রাখতে হবে। এর চেয়ে বেশি আজকে আর এক্সটেন্ড করছি না সেশনটাকে, অলরেডি অনেকটা লম্বা করে ফেলেছি প্রবাবলি। তো সবাই ভালো থাকো, বেস্ট অফ লাক, যেভাবে পড়াশোনা করছো এভাবে চালিয়ে যাও। আবার নেক্সট মানডে আমাদের ক্লাসে দেখা হবে। নেক্সট মানডের ক্লাসটা আমরা রিপোর্ট রাইটিংয়ের ওপর করে আবার তারপরে ক্লাসটা ট্রান্সলেশন, তারপরেরটা প্রেসি, তারপরেরটা রিপোর্ট, এইভাবে অল্টারনেটিভলি আমরা চলতে থাকবো। ওয়ার্ড কাউন্টটা বলে দিলুম যে 1/3। আচ্ছা, আরেকটা দরকারি কথা হচ্ছে ওয়ার্ড কাউন্টে আর্টিকেল, প্রেপোজিশন দুটোই কাউন্ট করবে, কারণ লাস্ট পিএসসির আরটিআইয়ের খাতাতে দেখছি কিন্তু আর্টিকেল, প্রেপোজিশন দুটোই কাউন্ট করা হচ্ছে। আর নাম্বার 2 হচ্ছে ওরকম স্যার ফ্রিকুয়েন্টলি আপনার ইংলিশ ক্লাসগুলো অ্যারেঞ্জ করুন কাইন্ডলি। সহজ, প্রথম কথা আমার ক্লাস আমি অ্যারেঞ্জ করি না, দ্বিতীয় কথা হচ্ছে একটা তো টাইট স্কেডিউল থাকে বাবা, তো মানডে করে এই টাইমটাই যার জন্য আমার জন্য স্কেডিউল করা গেছে। আচ্ছা, তৃতীয় দরকারি কথা হচ্ছে স্পেশাল শিট। মনে রাখবে এখানে ক্লার্কশিপে কিন্তু এখনও স্পেশাল শিট দেওয়া হয়নি, তাই ক্লার্কশিপে স্পেশাল শিট আসার সম্ভাবনা এমনিই কম। আর লাস্টবার তো WBCSও স্পেশাল শিট দেয়নি, যেহেতু এটা বুকলেটে পরীক্ষা হয়, এখনও অবধি বুকলেটেই হয়েছে, তাই আমরা ধরে নিতে পারি এখানে স্পেশাল শিট আসবে না। তাও ফর সেফটি আমি একটুখানি পরের দিনের সেশনে নয় স্পেশাল শিট দেখিয়ে দেবো, আলোচনা করে দেবো। তাহলে পরের দিন আমরা 3টে জিনিস করব, মানে পরের দিন মানে পরের যেটা প্রেসির ক্লাস হবে সেইটাতে প্রেসির টাইটেল করব, একটু হায়ার কোয়ালিটির প্রেসির। আচ্ছা, পরের দিনই নয়, করিয়ে নেবো, আগে এই পার্টটা শেষ করে নিই, যে একটু হায়ার কোয়ালিটির প্যাসেজ করাবো, প্রেসির টাইটেলটা করাবো, প্রেসির স্পেশাল শিটটা করাবো, প্রত্যেকটাই পরের দিন একটু করিয়ে দেবো। ঠিক আছে, আজকের সেশনটা এখানেই তাহলে এন্ড করছি। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য সেশন। যারা দেখলে, এখন যারা পরেও দেখবে তাদেরকেও অগ্রিম ধন্যবাদ জানিয়ে রাখছি। থ্যাংকস ইন অ্যাডভান্স। স্টে ওয়েল অল অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ।